মেয়েরা, আজ আমি তোমাদের ক্লাস 6-এর ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা নামক যে পাঠটি আছে সেই পাঠটির প্রথম থেকে মেহেরগড় পর্যন্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যদিও এর আগে এই পাঠটি তোমাদের পড়ানো হয়ে গেছে, তাই আজকে শুধুমাত্র আমাদের আলোচনা প্রশ্নোত্তর মধ্যেই সীমাবদ্ধ রাখব। তাহলে এসো আমরা এবার প্রশ্নগুলিতে চোখ রাখি। প্রথম পাতার যে প্রশ্নগুলি তোমরা দেখছো তার মান হলো 4 অথবা 5। প্রথমে যে প্রশ্নটি আছে সেটি দেখো, নতুন পাথরের যুগে মানুষের জীবনযাপনে কি কি নতুন বিষয় যোগ হয়েছিল? মেয়েরা, আমরা এর আগে জেনেছি যে নতুন প্রস্তর যুগে অনেক নতুন নতুন চিন্তা ও ভাবনা মানুষের সভ্যতাকে জীবন ধারণের ক্ষেত্রে অনেকটা ধাপ এগিয়ে নিয়ে গেছিল। এই সময় মানুষ কৃষিকাজ শিখেছিল, এই সময় মানুষ পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহারও শিখেছিল। নতুন প্রস্তর যুগে মানুষ দৈনন্দিন জীবনধারার মধ্যে দিয়ে তারা দেখেছিল যে বীজ থেকে চারাগাছ হয়, আর এই সময় তারা পশুপালনের মধ্যে দিয়ে পশুর সেই খাদ্য অর্থাৎ সেই লতা পাতা ও ঘাস খুঁজতে গিয়ে, অর্থাৎ সেই তৃণভূমির খোঁজ করতে গিয়ে তারা দেখেছিল যে ঘাসের দানা মাটিতে পড়ে নতুন ঘাস জন্মাচ্ছে। এইভাবে তাদের মাথা থেকে সেদিন বের হয়েছিল যে দানা বা বীজ থেকেই নতুন গাছ উৎপাদন হওয়া সম্ভব। তাই তারা জানলো একটা বীজ যদি মাটিতে পড়ে সেটি থেকে, অর্থাৎ সেই বীজ থেকে চারা অঙ্কুরিত হয় ও পরে সেই গাছ থেকে আবার ফল পাওয়া যায় বা সেই গাছ আবার ফল ধারণ করে। এই ধারণাই সেদিন মানুষের মাথা থেকে বেরিয়েছিল এবং মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছিল যে তাদের প্রয়োজনীয় খাদ্যের বীজ যদি মাটিতে বেশি পরিমাণে ছড়ানো যায়, সেই বীজ অঙ্কুরিত হয়ে পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন হলে তাদের আর এদিক ওদিক খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াতে হবে না। আর এর থেকে তারা অনুভব করেছিল যে তাদের গৃহের আশেপাশে যে অপর্যাপ্ত জমি, সেখানেই তারা ফসল ফলাতে পারবে। এইভাবেই ফসল ফলাবার উদ্যোগ মানুষের মধ্যে শুরু হয়েছিল, আর এ থেকেই শুরু হলো চাষবাস বা কৃষিকাজ, আর সৃষ্টি হলো মানুষের মধ্যে এক নতুন উদ্যম। আর এই উদ্যম ও তার প্রত্যক্ষ অভিজ্ঞতা চাষ করতে গিয়ে তাকে জোগালো আরও নতুন নতুন ভাবনা চিন্তা। মানুষ দেখেছিল কোনো জায়গায় বা কোনো জমিতে গাছ বা ফসল ভালো উৎপন্ন হচ্ছে, আর সেটি ছিল সরস জমি বা একটু ভিজে জমি, অর্থাৎ চাষের জমিতে জল থাকা বাঞ্ছনীয়। আমরা জানি যে বর্তমান যুগে ট্রাক্টর দিয়ে জমি চাষ হয়, কিন্তু তারও আগে লাঙল দিয়ে হাল করে চাষ করা হতো। কিন্তু একবারে চাষের শুরুতে এই লাঙলও ছিল না। কিন্তু আমরা দেখেছি গাছের ডাল ও পাথরের ফলা দিয়ে তারা সেই চাষবাসের কাজ শুরু করেছিল। কিন্তু লাঙল তারা বানিয়েছিল অনেক অনেক বহু বছর পরে দীর্ঘদিনের প্রচেষ্টায়। আর যখনই মানুষ কোনো কিছু আবিষ্কার করেছে, সেটি কিন্তু একদিনের ফল ছিল না। তাদের সেই বহু বছরের পরিশ্রম, নিষ্ঠা, বুদ্ধি ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা সফলতা লাভ করেছিল। তাই ফসল চাষ করার জন্য যেহেতু পর্যাপ্তভাবে জলের প্রয়োজন হয়, তারা সেই কারণেই কোনো নদী বা জলাশয়ের কাছাকাছি কোনো জমি তারা বেছে নিত এবং স্থায়ীভাবে সেখানে তারা বসবাস শুরু করতে লাগলো। আর এভাবেই ঘরবাড়ির বৃদ্ধির সাথে সাথে গড়ে উঠল গ্রাম।
তাদের সেই পর্যাপ্ত ফসলও কেটে ঘরে তোলার জন্য তারা বানিয়েছিল কাস্তে। তখনও পর্যন্ত যেহেতু ধাতুর ব্যবহার শিখে উঠতে পারেনি, তাই সেই কাস্তে বানিয়েছিল পাথর দিয়ে। আর এই চাষবাসই মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছিল। চাষবাস শেখার ফলেই খাদ্যের অভাব ঘুচল আর খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটল। তাহলে আমরা দেখলাম একসময় আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, আর চাষবাস শেখার পর মানুষ হয়ে উঠল খাদ্য উৎপাদক। নতুন প্রস্তর যুগে মানুষ পাথর ব্যবহারের সাথে সাথে তারা ধাতুর ব্যবহারও শুরু করেছিল। ধাতুর ব্যবহারে আমরা ইতিহাস থেকে পাই ধাতুর সন্ধান। প্রথম যে ধাতুটি তারা পাথরের মধ্যে থেকে পায় সেটি ছিল তামা। সেই তামার সাথে তারা টিন মিশিয়ে তারা আরও একটি ধাতুর সন্ধান পায়, সেটি হলো ব্রোঞ্জ। আর প্রথম যখন তারা তামা আবিষ্কার করে, তার সাথে সাথে তাদের পাথরের ব্যবহারও চলতে থাকে। সেই কারণে এই যুগটিকে বলা হয় তাম্র পাথরের যুগ। মানুষ ধাতুর সন্ধান করতে করতে তামার পরে আরও নতুন নতুন ধাতু যেমন টিন, সীসাও তারা আবিষ্কার করেছিল। পরবর্তী সময় তামার সঙ্গে টিনের মিশ্রণ ঘটিয়ে ব্রোঞ্জ এক মিশ্র ধাতুর উদ্ঘাটন করে, যার নাম ছিল ব্রোঞ্জ। দেখা গেল শিল্প কারিগরিতে ধাতু আবিষ্কারের পর অনেকটা ধাপ এগিয়ে গেল। গয়না বানানো থেকে শুরু করে বিভিন্ন কাজে এবং বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণেও মানুষ অনেক সাহায্য পেতে শুরু করলো। আর এভাবেই মানুষ একদিন লোহা আবিষ্কার করল। আর লোহা আবিষ্কারই মানুষের জীবনের অগ্রগতির রথকে সভ্যতার এক অনন্য শিখরে পৌঁছে দিয়েছিল। এবার মেয়েরা 2 নম্বর প্রশ্ন, সেটি দেখো, মানব জীবনের সভ্যতার বৈশিষ্ট্যগুলি কি কি? সংক্ষেপে লেখো। সভ্য সমাজ বলতে আমরা প্রথমেই বুঝি নিজের শরীরকে আবৃত রাখা। আমরা জানি একদম শুরুতে আদিম মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো। শুধু উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো নয়, প্রবল শীত ও গরমের হাত থেকে বাঁচার জন্য তারা তাদের শরীরকে আবৃত করার প্রয়োজন বোধ করেছিল। সেই তাগিদেই তারা গাছের বাকল এবং পশুর চামড়া দিয়ে তৈরি পোশাকে তারা তাদের লজ্জা নিবারণ করতে পেরেছিল। আর এটাই হচ্ছে মানব সভ্যতার প্রথম ধাপ। আমরা যদি সভ্যতার নানা দিক নিয়ে আলোচনা করি, তার কতকগুলি ধাপ আমাদের ভাগ করে নিতে হবে। যেমন 1 নম্বর, উন্নত গ্রাম ও নগর জীবন। 2 নম্বর, লিপি বা শিক্ষা। 3 নম্বর, শিল্প ও স্থাপত্য। 4 নম্বর, শাসন কাঠামো। প্রথমে আদিম মানুষ একাকী থেকে গোষ্ঠীবদ্ধ হলো। গোষ্ঠী গঠনের পর ক্রমে ক্রমে গ্রাম ও নগরের সঞ্চার ঘটল। আর এই গ্রাম ও নগর হলো সভ্যতার একটি ধাপ। সেই গ্রাম ও নগরে মানুষ তো থাকবেই। বিভিন্ন সম্প্রদায় ও বিভিন্ন পেশায় যুক্ত মানুষেরা নগর জীবন গড়ে তুলতে এক আদর্শ ভূমিকা গ্রহণ করবে। সেখানে অবশ্যই থাকবে শিক্ষা ও সংস্কৃতি, যা মানুষের চিন্তা চেতনার বুনিয়াদ গড়তে বিশেষভাবে সাহায্য করবে। থাকবে শিল্প ও স্থাপত্য, যা রুজি রোজগারে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ হতে মানুষকে সাহায্য করবে। সর্বোপরি সেই সমাজ ব্যবস্থার
শৃঙ্খলতা বজায় রাখার জন্য শাসন কাঠামো এবং কিছু নির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে মানুষকে সচেতন হতে গড়ে তুলবে। তবেই একটা সমাজ আদর্শ সমাজ হয়ে উঠবে। এইসব কিছুর মিশ্রণে গঠিত হবে আদর্শ বুনিয়াদি সমাজ। এইবার আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, তাহলে দেখতে পাবো মানুষ সেই পাহাড়ের গুহায় বসবাস করতে করতে এক সময় জোট বাঁধল, গোষ্ঠীবদ্ধ হলো ও পরবর্তী সময় চাষবাসের মধ্যে দিয়ে মানুষ চাষ জমির পাশাপাশি ঘরবাড়ি নির্মাণ করে বসতি শুরু করার পর থেকে তারা বেশ কিছু মানুষ একসাথে থাকার ফলে এক একটি গ্রামের রূপ নিয়েছিল। তারপরে আমরা দেখি পাহাড়ের গুহায় ছবি আঁকতে আঁকতে সেই ছবি আঁকার আদলেই লিপির আকার দিতে শিখেছিল। কথা বলার সাথে সাথে সেই লিপির সূত্রপাত বা খোদাইয়ের মধ্যে দিয়ে লিপিমালার ব্যবহার মানব সভ্যতার এক অন্যতম মাপকাঠি। আর সভ্যতার আরেক মাপকাঠি হচ্ছে জীবনযাপনের মান উন্নয়ন। আদিম মানুষের সেই পাহাড়ের গুহায় ও পশুর শিংয়ের ওপর ছবি আঁকার মধ্যে দিয়ে মানুষকে শেখালো পাথরের উপরে খোদাই করে লেখা, অর্থাৎ লেখাপড়ার দিকে বা শিক্ষার উপর মানুষের প্রবণতা বাড়তে শুরু করেছিল। এইভাবে মানুষ গুহা ছেড়ে পাকা বাড়ি বানাতেও একদিন মানুষ সক্ষম হয়েছিল। শুধু তাই নয়, পাথর নির্মিত অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি নির্মাণে পরবর্তী সময় ধাতুর ব্যবহারও মানুষ রপ্ত করেছিল। এসবই এক একটি উন্নতির চিহ্ন। এগুলি সবই হলো সভ্যতার নানান দিক, এবং শাসন ব্যবস্থা ও সুষ্ঠু আইন প্রণয়ন হলো একটি অন্যতম হাতিয়ার একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য, যেখানে থাকবে পুলিশি ব্যবস্থা, আইন আদালত ও বিচারালয়, যেখান থেকে মানুষ পাবে ন্যায় বিচার। আদিম মানুষের সেই গোষ্ঠীবদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন কারণে মানুষের মধ্যে সংঘাতও শুরু হয়েছিল, যার ফলশ্রুতি স্বরূপ আমরা দেখেছি দাস প্রথা। বিনিময় প্রথা শুরু হবার পর থেকে বিভিন্ন সমস্যার দরুন তখন মানুষ শুরুতে শাসক গোষ্ঠী তৈরি করেছিল, আর গোষ্ঠীবদ্ধ সমাজে একটা সাম্যবাদী ব্যবস্থা ছিল। কিন্তু নগর সভ্যতায় আর সেই সমতা বজায় থাকলো না। তখনই শাসক গোষ্ঠী তৈরি হলো এবং তারা গোটা জনসমাজকে শাসন করতে থাকলো। এইভাবেই নানান সংঘাত বা ভেদাভেদ সমাজে শাসন কাঠামো বা শাসন ব্যবস্থা তৈরি করতে বাধ্য করেছিল। এটিও সভ্যতার একটি বৈশিষ্ট্য। এবার মেয়েরা আমরা ৩ নম্বর প্রশ্নে যাব। প্রশ্নটি হলো, মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভারতের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়। মেহেরগড় সভ্যতা ছিল প্রাগৈতিহাসিক তামা পাথরের যুগের একটি সভ্যতা, যা মূলত নতুন পাথরের যুগেই সূচনা হয়েছিল। এই সময়কার কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ওপর ভিত্তি করে এই সভ্যতা সম্পর্কে অনুমান করা হয়। মেহেরগড় সভ্যতা ছিল প্রাচীন ভারতের একটি উন্নত গ্রামীণ সভ্যতা। এটি ছিল মূলত তামা পাথরের যুগের সভ্যতা। মেহেরগড়ের মাটির বাড়িগুলি অনেকগুলি কামরা নিয়ে গঠিত হয়েছিল। প্রতি বাড়িতে রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখে সহজেই আমরা বুঝতে পারি পাকা বাড়ি তারা নির্মাণ করতে শিখেছিল। আর কোনো কোনো বাড়ির কামরাগুলি এক একটি বৃহৎ আকারের ছিল। তা দেখে প্রত্নতত্ত্ববিদরা অনুমান করেছিলেন যে সেই বাড়িগুলিতে
তারা শুধু বসবাস করতো না, তাদের সেই উদ্বৃত্ত শস্য মজুত করে রাখত। উদ্বৃত্ত শস্য মজুত রাখার জন্য বা আরও বেশি পরিমাণ শস্য মজুত রাখার জন্য তারা তাদের সেই বাড়ির মধ্যে বৃহদাকার কামরা নির্মাণ করে রাখত। এই সময় তারা পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র ব্যবহার করত। কৃষিজ ফসল হিসেবে তারা গম ও যবের চাষ করতে জানত। তাদের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া ও কুঁজওয়ালা ষাঁড়। গম ও যবের চাষের পাশাপাশি তারা কার্পাসও চাষ করতে জানত। পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি মেহেরগড়ের মানুষ বানাতে পারত। আর প্রথম পাথরের তৈরি কাস্তের নিদর্শন মেহেরগড়েই পাওয়া যায়। তবে কোনো ধাতু তৈরি জিনিসের ব্যবহারের নিদর্শন এ সময় পাওয়া যায়নি। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো তার সমাধিক্ষেত্র। মেহেরগড়ের সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতদেহের সঙ্গে তার আগে ব্যবহৃত জিনিসপত্র যেমন গয়না, কুড়ুল প্রভৃতি দেওয়া হতো। এমনকি সমাধিতে গৃহপালিত পশুও দেওয়া হতো। মৃতদেহগুলিকে লাল রং মাখিয়ে ও লাল কাপড় জড়িয়ে সমাধি দেওয়া হতো। এরপর মেয়েরা আমরা 4 নম্বর প্রশ্নে যাব। প্রশ্নটি হলো মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়টি আলোচনা করো। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় পর্বের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। এই পর্যায়ে মেহেরগড়ের অধিবাসীরা কৃষিজ ফসল হিসেবে গম ও যবের চাষ করত। তবে শুধু গম ও যবের চাষই নয়, পৃথিবীর সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়ের এই দ্বিতীয় পর্যায়ে পাওয়া গেছে। মেহেরগড়ের দ্বিতীয় পর্যায়ে উপমহাদেশে সবচেয়ে পুরনো পাথরের কাস্তে ব্যবহার নজির পাওয়া গেছে। এই পর্যায়ে মাটির পাত্র মেহেরগড়ে তৈরি করা হতো। মাটির পাত্র তৈরি করার জন্য প্রথম দিকে কুমোরের চাকা ব্যবহার না হলেও এই পর্বের একেবারে শেষের দিকে কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র দেখা যায়। এই পর্যায়ে মেহেরগড়ে গয়নাও তৈরি করা হতো। আর এই গয়নাগুলি তৈরি করা হতো মূলত বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে। আর গয়না তৈরির শাঁখ ও পাথরগুলি বাইরে থেকে নিয়ে আসা হতো মেহেরগড়ে। এবার মেয়েরা আমরা 5 নম্বর প্রশ্নে যাব। মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ের সময়কাল কত ছিল? এই পর্যায়ে মেহেরগড়ের মানুষ কি কি চাষ করতে জানত? মেহেরগড়ের এই পর্যায়ে গৃহপালিত পশু কি কি ছিল এবং তারা কি কি যন্ত্রপাতি ব্যবহার করত? মেহেরগড় সভ্যতার সবচেয়ে পুরনো পর্যায়ের সময়কাল হল খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্বে মানুষ চাষ করতে জানত গম ও যবের। মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ে মানুষের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া ও কুঁজওয়ালা ষাঁড় প্রভৃতি। এই পর্যায়ে মেহেরগড়ের মানুষের ব্যবহৃত পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশাই করার যন্ত্র তারা ব্যবহার করত। এছাড়া এই পর্যায়ে মানুষের ব্যবহৃত পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতিও পাওয়া গেছে। এরপর মেয়েরা আমরা 6 নম্বর
প্রশ্নে যাব। সেখানে আছে টিকা লেখো। কয়ে আছে মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব, আর ক্ষয়ে আছে মেহেরগড়ের সমাধি। আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয়। এই সময় নানা রকম গম এবং যব চাষ করা হতো। কুমোরের চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। সেখানে একরঙা, দুই রঙা ও বহুরঙা মাটির পাত্র পাওয়া গেছে। মেহেরগড়ের সমাধি। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল সমাধিক্ষেত্র। সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতের সঙ্গে দেওয়া হতো নানান জিনিসপত্র, যেমন শাক বা পাথরের গয়না, কুড়ুল প্রভৃতি। এছাড়া সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশু। সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া গেছে। মৃতদেহকে লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো। মেয়েরা, দ্বিতীয় পাতায় তোমরা যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলির মান 2 অথবা 3। এখন আমরা এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন, মেহেরগড় কোথায় অবস্থিত? কত খ্রিস্টাব্দে কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত। 1974 খ্রিস্টাব্দে মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ, আর তাকে এ কাজে সাহায্য করেন রিচার্ড মেডো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন নগর সভ্যতায় কেন সমতা থাকলো না? প্রাচীন নগর সভ্যতায় সমাজে সমতা থাকলো না, তার কারণ এই সময় শাসক গোষ্ঠী তৈরি হয়েছিল যারা গোটা সমাজকে শাসন করত। আবার একদল মানুষ যাগযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান করত, যার ফলে সমাজে ভেদাভেদ তৈরি হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতার বাড়িগুলি কিরকম ছিল? মেহেরগড়ের মাটির বাড়িগুলিতে রোদে পোড়ানো ইটের ব্যবহারও দেখা যায়। বাড়িগুলিতে একের বেশি ঘর থাকত। কয়েকটি ইমারত সাধারণ বাড়ির থেকে অনেক বড়, আর প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন সেগুলিতে শস্য মজুত রাখা হতো। আর উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি মেহেরগড়েই পাওয়া গেছে।
4 নম্বর প্রশ্ন, মুদ্রার মাধ্যমে সভ্য মানুষের সমাজে কিভাবে জিনিস কেনাবেচা সহজ হলো? আদিম মানুষ ধীরে ধীরে সভ্য হওয়ার ফলে নানান জিনিসের চাহিদা বাড়ল। মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিস একজন মানুষ একা তৈরি করতে পারে না। তাই সেই বিনিময় প্রথার মাধ্যমে শুরু হলো নিজের বাড়তি জিনিস দিয়ে অপরের বাড়তি জিনিস নেওয়া। তারপরই তৈরি হলো মুদ্রা, আর মুদ্রার মাধ্যমে জিনিস কেনাবেচা অনেকটাই সহজ হয়ে গেল। 5 নম্বর, মেহেরগড়ের মাটির পাত্রের বৈশিষ্ট্য কি ছিল? কুমোরের চাকায় তৈরি পাত্রের গায়ে নকশা ও ছবি আঁকা থাকতো নানা রং দিয়ে। আর এই সভ্যতায় একরঙা, দুই রঙা ও বহুরঙা মাটির পাত্র পাওয়া গেছে। প্রথম দিকে অবশ্য পাত্রগুলি হাতে করে তৈরি করা হতো। ছ নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতার 3টি পর্বের সময়কালগুলি লেখো। মেহেরগড় পর্বের সবচেয়ে পুরনো পর্যায়টি ছিল খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত ছিল। আর মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। লিপি। 7 নম্বর প্রশ্ন, লিপির প্রয়োজনীয়তা কেন দেখা দিল? সেই পাথরের যুগ থেকেই মানুষ জোট বাঁধতে শুরু করেছিল। পরে তৈরি হলো সমাজ। সমাজে মানুষ নানা কাজ নিয়ে ব্যস্ত থাকত। সেখানে কাজের বিচারে তৈরি হলো মানুষের নানা ভাগ। একসময় মানুষ লিখতেও শিখল, আর তার প্রয়োজনে এলো বর্ণ বা লিপি। 8 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতায় কি কি ধাতুর ব্যবহার তারা জানত? মেহেরগড় সভ্যতায় তামা ও কাঁসা এই দুটি ব্যবহার তারা জানত। মেয়েরা, এখন আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলি রাখছি এগুলির মান 1 নম্বর। এগুলি তোমরা 2-1 কথায় উত্তর দেবে। 1 নম্বর দেখো, মেহেরগড় সভ্যতা কোন যুগের? 2 নম্বর, মেহেরগড় সভ্যতার অবস্থান কোথায়? 3 নম্বর, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 4 নম্বর, মানব সভ্যতার সব থেকে বড় মাপকাঠি কোনটি? 5 নম্বর, ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে? 6 নম্বর, মেহেরগড় সভ্যতায় কোন ধাতুর
ব্যবহার তারা জানতো না। 7 নম্বর, কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র মেহেরগড় সভ্যতায় কোন সময় দেখা যায়? 8 নম্বর, কোন সময় চাকার ব্যবহার শুরু হয়? 9 নম্বর, মেহেরগড় সভ্যতায় উৎপাদিত শস্যগুলি কি কি? 10 নম্বর, কোন সময়ে মেহেরগড়ে কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে? মেয়েরা, আমি আরেকবার বলছি প্রশ্নগুলো। 1 নম্বর, মেহেরগড় সভ্যতা কোন যুগের? 2 নম্বর, মেহেরগড় সভ্যতার অবস্থান কোথায়? 3 নম্বর, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 4 নম্বর, মানব সভ্যতার সব থেকে বড় মাপকাঠি কোনটি? 5 নম্বর, ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে? 6 নম্বর, মেহেরগড় সভ্যতায় কোন ধাতুর ব্যবহার তারা জানতো না? 7 নম্বর, কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র মেহেরগড় সভ্যতায় কোন সময় দেখা যায়? 8 নম্বর, কোন সময় চাকার ব্যবহার শুরু হয়? 9 নম্বর, মেহেরগড় সভ্যতায় উৎপাদিত শস্যগুলি কি কি? 10 নম্বর, কোন সময় মেহেরগড়ে কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে? তোমরা অবশ্যই প্রশ্নগুলি অভ্যাস করবে এবং যতদূর আমি আলোচনা করলাম সবটাই তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে। আজ এই পর্যন্ত। গুড বাই।